প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা কথা বলবো কোলন ক্যান্সার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর এ.কে.এম. দাউদ। তিনি সার্জারির বিভাগীয় প্রধান এবং ভাইস প্রিন্সিপাল, জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। অধ্যাপক ডক্টর এ.কে.এম. দাউদ 1962 সালে বাগেরহাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। 1977 সালে নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ময়মনসিংহ থেকে এসএসসি এবং 1979 সালে চিটাগাং কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি চিটাগাং মেডিকেল কলেজ থেকে 1985 সালে এমবিবিএস পাশ করেন। 1992 সালে এফসিপিএস এবং 2003 সালে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগে বিভাগীয় প্রধান এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। আমরা যে প্রসঙ্গে আজকে আলোচনা করব কোলন ক্যান্সার। ক্যান্সারের মাত্রাটা কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্সার বেড়ে যাচ্ছে। যেমন ছেলেদের ক্ষেত্রে লাং ক্যান্সার, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার হার কিন্তু অনেক বেশি। তো কোলন ক্যান্সারও কিন্তু আমরা অনেক পাচ্ছি। আসলে এই কোলন ক্যান্সার, যে কোনো ক্যান্সারই আর্লি ডায়াগনোসিসে ট্রিটমেন্ট আউটকামটা অনেক ভালো হয়, কিন্তু আমাদের দেশে আসলে আমরা যেটা পারি না, যে ডায়াগনোসিস অনেক ডিলে হয়, সেই কারণে ট্রিটমেন্টটা আসলে খুব সুফল বয়ে আনে না। তো এই যে কোলন ক্যান্সার, এটার যে সাইন সিমটমগুলো, যে লক্ষণগুলো কি আসলে? আসলে কোলন ক্যান্সার বলতে বোঝাই, কোলন বলি আমরা, দ্যাট ইজ আমাদের সিকাম থেকে রেকটাম পর্যন্ত বৃহদান্ত যেটা অংশ আছে, এখানে যদি ক্যান্সার হয় সেটাকে আমরা কোলন ক্যান্সার বলি। একসময় ছিল যে ক্যান্সার হ্যাজ নো আনসার, বাট এটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে যে ক্যান্সার ইজ কিউরেবল ইফ ইট ইজ ডায়াগনোসড আর্লি। তো যদি আমরা আর্লি ডায়াগনোস করতে পারি, সেই ক্ষেত্রে এটা ক্যান্সারটা পুরোপুরি কিউরেবল বলা যায়। 3 ভাগে আমরা সাধারণত ভাগ করি: ডান দিককার কোলনের ক্যান্সার, বাম দিককার কোলন ক্যান্সার এবং মলদ্বারের যে ক্যান্সার সেটা। তো এক এক ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তো মূলত একটু বয়স্ক লোকজনের হয়, যদিও আজকাল আমরা বেশ ইয়াংদের মধ্যেও পাচ্ছি। তো প্রাথমিক সিমটম আমরা বলি অল্টারেশন অফ দ্য বাউল হ্যাবিট। মানুষের বাউল হ্যাবিট যদি সাডেনলি চেঞ্জ হয়ে যায় কোনো একটা বয়সে এসে, তখন এটা সাসপিশিয়াস অফ কোলন ক্যান্সার। মলদ্বারের সাথে রক্তপাত হওয়া, অনেক সময় দেখা যায় কোলন ক্যান্সারের পেশেন্টে মলদ্বারের সাথে রক্তপাত হয়। কিছু কিছু ক্ষেত্রে পেটে ব্যথাও হতে পারে। আর ক্ষুধামন্দা, অ্যানিমিয়া, দ্যাট ইজ দুর্বলতা, তারপর স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে যাওয়া ইত্যাদি সব কিছু মিলে আসলে কোলন ক্যান্সার। এই যে কোলন ক্যান্সার, বা এটা আপনার পায়খানার সাথে রক্ত আসছে, অল্টারেশন বাউল হ্যাবিট, এটা কোলন ক্যান্সার, কিন্তু পাইলস না, আমরা কিভাবে বুঝবো? সেটা অবশ্য ডিপেন্ড করে, রুগী পরীক্ষা করি আমরা। সাধারণত পাইলস বা হেমোরয়েড যেটা আছে, সেটা তো আমাদের মলদ্বারের নিচের দিকের একটা রোগ। সেই ক্ষেত্রে আমরা রুগীর ইতিহাস নেওয়ার পরে আমরা পায়খানার রাস্তায় আঙ্গুল দিয়ে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বলি, সেটা করি, এবং ছোট্ট একটি যন্ত্র আছে প্রক্টোস্কোপ, সেই প্রক্টোস্কোপের মাধ্যমে আমরা হেমোরয়েডস বা পাইলস নির্ণয় করতে পারি। আর কোলন ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের এখন মেইন যেটা আমাদের ডায়াগনস্টিক টুল হচ্ছে কোলোনোস্কোপি। তো কোলোনোস্কোপি এক ধরনের ভিডিও পরীক্ষা, যেই পরীক্ষার মাধ্যমে আমরা কোলনের ভিতরে ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকে পুরো কোলনটা আমরা দেখতে পারি, এবং কোথাও কোনো সাসপিশিয়াস লিশন থাকলে সেখান থেকে এক টুকরা মাংস নিতে পারি, যেটাকে আমরা বায়োপসি করা বলি। সেটা করার মাধ্যমে আসলে কোলনিক ক্যান্সারকে আমরা রোগ নির্ণয় করে থাকি সাধারণত। তো এই কোলোনোস্কোপির ক্ষেত্রে আপনারা অনেক সময় বলেন শর্ট কোলোনোস্কোপি, অনেক সময় বলেন যে ফুল কোলোনোস্কোপি। আসলে এটা, বা এই কোলোনোস্কোপি করতে গেলে কোনো আগে কোনো প্রিপারেশনের প্রয়োজন আছে কিনা? ঠিক আছে, দুটো আছে, একটা শর্ট কোলোনোস্কোপি, একটা হলো ফুল কোলোনোস্কোপি। তো ইউজুয়ালি আমরা প্রেফার করি ফুল কোলোনোস্কোপি, কারণ অনেক ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে আমরা সিনক্রোনাস বা মেটাক্রোনাস লিশন বলি, একই সাথে 2-3 জায়গায় থাকতে পারে। সেটা এক্সক্লুড করার জন্য আমরা লং কোলোনোস্কোপিটাই, ফুল কোলোনোস্কোপিটা সাধারণত প্রেফার করে থাকি। আর প্রিপারেশন আছে, হ্যাঁ, কোলোনোস্কোপি করতে গেলে পেশেন্টের কিছু প্রিপারেশন আছে। পেশেন্টের গার্ডটাকে খালি করতে হয়, পেশেন্টের কিছু ড্রাগ ব্যবহার করতে হয়। তো এই একটা শর্ট 2 দিন বা 3 দিনের প্রিপারেশন নিয়ে পেশেন্টকে কোলোনোস্কোপি করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। আচ্ছা, এই যে ডায়াগনোসিস বায়োপসি করলেন, বায়োপসি রিপোর্টটা 3 দিন বা 4 দিন পরে আপনাদের হাতে আসে, সাধারণত এটা কোন ধরনের ক্যান্সার হয়ে থাকে কোলন? এটা কোলনের আমরা বলি, যেহেতু এখানে গ্ল্যান্ডস থাকে, এপিথেলিয়াল থাকে, এটা এডিনোকার্সিনোমা আমরা বলে থাকি। তো বায়োপসি করার একটা সুবিধা হলো আমরা এটাকে গ্রেডিং করতে পারি, মানে এটা আমরা বলি যে ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, অ্যানাপ্লাস্টিক। তো এটার উপর অবশ্য পেশেন্টের প্রগনোসিস ডিপেন্ড করে, এবং ট্রিটমেন্ট রেসপন্ড যেটা, সেটা আসলে ডিপেন্ড করে। সো বায়োপসি করে আমরা ডিজিজটা ডায়াগনোস করি, প্লাস তার গ্রেডিং যেটা আছে সেটা আমরা দেখি। আসলে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো কী কী? ডায়াগনোসিস হওয়ার পরে আমরা যেটা করি, আমরা মেলিগন্যান্ট ডিজিজের সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে আমরা স্টেজিং করি। কোলনের ক্ষেত্রেও সেরকম স্টেজিং আছে, রেকটামের ক্ষেত্রেও সেরকম স্টেজিং আছে। স্টেজিং মানে আমরা দেখতে চাচ্ছি যে এই রোগটা কত দূর ছড়িয়ে গেছে বডিতে।
অনেক সময় আমরা জানি ক্যান্সারের মানে পূর্ব একটা ব্যাপারই হলো যে এটা শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। যেমন কোলন ক্যান্সারের ক্ষেত্রে এটা লিভারে চলে যেতে পারে, এটা লাংসে চলে যেতে পারে, এটা বোনসে চলে যেতে পারে, বা পেটের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। তো আমরা আরও কিছু পরীক্ষার মাধ্যমে, যেমন সিটি স্ক্যান, সাধারণত এই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা দেখতে পারি যে এটা এক্সটেনশনটা কতটুকু। তো সেই অনুপাতে আমরা এটাকে স্টেজিং করে থাকি। আর ট্রিটমেন্টটা আসলে ডিপেন্ড করে স্টেজের উপরে। আর্লি স্টেজের চিকিৎসা একরকম, আর অ্যাডভান্স স্টেজ যেগুলো সেগুলোর চিকিৎসা হলো আরেক রকম। ক্যান্সার ক্ষেত্রে জানি যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, এবং যদি খুব প্রাইমারি স্টেজে থাকে তাহলে সার্জারি ভালো অপশন। তো সেই আপনারা আসলে কি ধরনের সার্জারি এখানে করে থাকেন, কীভাবে করে? এখানে চিকিৎসার আমাদের বেশ কয়েক ধরনের প্রোটোকল আছে। এই আমরা অ্যান্টি ক্যান্সারের কথা বললাম বা রেডিওথেরাপির কথা বললাম, এগুলো যদি আমরা অপারেশনের আগে দিই তখন সেটাকে আমরা বলি নিওঅ্যাডজুভেন্ট থেরাপি। আর যদি অপারেশন করার পরে আমরা দিই সেটাকে বলা হয় অ্যাডজুভেন্ট থেরাপি। এটা ক্ষেত্র বিশেষে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিওঅ্যাডজুভেন্ট করে থাকি, মানে ডায়াগনোসিস হওয়ার পরে আমরা কেমোথেরাপিটা বা রেডিওথেরাপি স্টার্ট করি, সো দ্যাট এটাকে বলি আমরা ডাউন স্টেজিং। এটা যে স্টেজ বিতে থাকে তখন এটা স্টেজ এতে চলে আসবে, এটা একটা প্রোটোকল। আবার অনেক ক্ষেত্রে আমরা স্টেট অপারেশনে চলে যাই, অপারেশন করার পরে আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপি অ্যাজ পার নিড অফ দ্য পেশেন্ট আমরা সেটা দিয়ে থাকি। আর সার্জারির কথা যদি বলি, আমরা সার্জারিতে সাধারণত অন্যান্য সার্জারির সাথে ক্যান্সার সার্জারির পার্থক্য হচ্ছে যে অল্প পোর্শন, একটা বিশেষ অনেক দূর পোর্শন ক্যান্সার সহ আমরা কেটে ফেলে দিই। এটা বিভিন্ন নাম বলি আমরা। যদি রাইট সাইডে হয় তাহলে রাইট হেমিকোলেক্টমি, লেফটে যদি হয় তাহলে লেফট হেমিকোলেক্টমি। যদি রেকটামে হয় সেখানে আমাদের অবশ্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্পিংটার প্রিজার্ভিং, একটা হচ্ছে স্পিংটার স্পেয়ারিং। তো স্পিংটার প্রিজার্ভিং মানে হচ্ছে আমরা ওই ক্যান্সার অংশটুকু কেটে ফেলে দিই, সরাসরি আমরা অ্যানাটমিক্যাল অ্যানাস্টোমোসিস করে দেবো, পেশেন্টের পায়খানা রাস্তা নর্মাল থাকবে। আর রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে অনেকগুলো যেগুলো দেখা যায় যে একটু নিচের দিকে আমাদের স্পিংটারকে ইনভলভ করে ফেলবে, সেই ক্ষেত্রে আমরা স্পিংটার স্পেয়ারিং সেভ করতে পারি না, তখন সেই ক্ষেত্রে স্পিংটারকে স্যাক্রিফাইস করতে হয়। তখন যে অপশনটা আমরা করি সেটা করে অ্যাবডোমিনোপেরিনিয়াল রিসেকশন বলি। অর্থাৎ ওই পোর্শনটুকু কেটে পেশেন্টকে একটা কলোস্টোমির মাধ্যমে বাকি জীবন, যে মানে মলদ্বারের একটা পৃথক রাস্তা করে দেবে। তো এটা কি কন্টিনিউয়াস আপনার প্রসেস, যে এই মলদ্বারের যে আপনার পৃথক একটা, মানে আমরা বলি যে ডাইভারশন একটা রাস্তা করে দিলেন? এই ক্ষেত্রে এটা পার্মানেন্ট। এই ক্ষেত্রে যদি মলদ্বারের একদম নিচের দিকে হয়ে থাকে তাহলে পেশেন্ট যে কদিন বাঁচবে সে কদিন এই পার্মানেন্ট কলোস্টোমি নিয়ে। আসলে কতটুকু আপনি কাটছেন, এটা কি আপনারা সার্জারির প্রসিডিউরের মধ্যেই কি আপনারা বায়োপসি করে বা ফ্রোজেন বায়োপসি করে আপনারা দেখে নিচ্ছেন যে কতটুকু কাটবো, নাকি আপনারা ডান সাইড পুরোটাই কেটে ফেলছেন? এক্স্যাক্টলি না, আমি যে বললাম যে আসলে আমরা অনেকটুকু পোর্শন কাটি, তো একটা সেফটি মার্জিন রেখে কাটা হয়। এমনভাবে কাটা হয় যেন মোটামুটি ক্যান্সার থেকে 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার প্রক্সিমাল, 20 সেন্টিমিটার ডিস্টাল, এই পুরোটাই কাটা পড়ে। আচ্ছা, এই যে আপনি বললেন এরপর আপনার অ্যানাস্টোমোসিস করে দেন, মানে কেটে ফেলে দিলেন আর পরে পায়খানার রাস্তার যে কোলন থাকে তার সাথে আপনি জোড়া লাগিয়ে দিলেন। তো সেক্ষেত্রে এই যে আমরা যে অংশটুকু ফেলে দিলাম তাতে করে কি তার স্বাভাবিক চলাফেরার কোনো সমস্যা হয় কিনা? না, ইউজুয়ালি সাধারণত হয় না, কারণ আমরা জানি যে আমাদের কোলন বা ইন্টেস্টাইন এগুলো অনেক লম্বা, কয়েক মিটার লম্বা আছে, ওই পোর্শনটুকু ফেলে দিলে কিছু হয় না। তবে ক্ষেত্র বিশেষে কিছু সমস্যা হতে পারে, যেমন আমরা টার্মিনাল আইলিয়াম বলি, ওই পোর্শনটা যদি আমরা ফেলে দিই তাহলে আমরা জানি এখান থেকে স্পেসিফিক কিছু ভিটামিন অ্যাবজর্ব হয়, বাইল সল্ট অ্যাবজর্ব হয়, আয়রনের একটা পোর্শন এখান থেকে অ্যাবজর্ব হয়, তো সেটা পরবর্তীতে একটু সমস্যা হতে পারে। সেটা পরবর্তীতে আমরা চিকিৎসার মাধ্যমে পেশেন্ট, মানে সাপ্লিমেন্ট দেওয়ার মাধ্যমে ওইটা আপনারা কারেকশন করতে। আর আরেকটি কথা বলছেন যে আপনি যে পায়খানার যে একটা পৃথক একটা রাস্তা বানিয়ে দিচ্ছেন, হ্যাঁ, যেটা কোলোস্টোমি ব্যাগ বলা হয়। তো এটা তো আসলে অনেকেই নিতে চায় না বা অনেকের কাছে একটু সমস্যা হয়, এটা কোনো বিকল্প চিকিৎসা আছে না? এটার আসলে কোনো বিকল্প চিকিৎসা নাই, কারণ হচ্ছে যে ওই ক্ষেত্রে স্পিংটার যদি ইনভলভ করে ফেলে সেটাই একমাত্র চিকিৎসা। তবে এটা খুবই স্বাভাবিক, একটা মানুষ আসলে মেনে নিতে চায় না, এটা নিজের সোশ্যাল কারণ, ফিজিক্যাল কারণ, তার ধর্মীয় কারণ, বিভিন্ন কারণে আসলে এটা একটু প্রবলেমেটিক। তবে এই সব পেশেন্টকে সাধারণত আমরা কাউন্সিলিং করে থাকি, তাকে ভালো মতো বুঝাই আমরা যে আসলে এটা না করলে তার কী কী সমস্যা হতে পারে। এবং সাধারণত যেটা হয়, আমাদের দেশে নেই, বিভিন্ন দেশে এরকম কোলোস্টোমি পেশেন্টদের একটা গ্রুপ থাকে, হ্যাঁ, তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তো তারা নিজেদের তথ্য আদান প্রদান করে, কী সুযোগ সুবিধা হতে পারে, কোথায় যেতে হবে বা কী কী সমস্যা অ্যান্টিসিপেট করতে পারে, সেই হিসাবে তারা মোটামুটিভাবে একটা ওরিয়েন্টেড থাকে। এই যে বিষয়টা, যখন আপনি রাইট হেমিকোলেক্টমি করে দিলেন, তাকে টিউমার বা ক্যান্সারের জায়গাটুকু ফেলে দিলেন, এ কি সারা জীবনের জন্য সুস্থ হয়ে গেল, নাকি তাকে আরও পরবর্তী সময় চিকিৎসা নেওয়ার প্রয়োজন? না, পরবর্তী ফলো আপ, ক্যান্সারের পরে তো ফলো আপ তো থাকতেই হয়। তো আমরা আবার কিছু জিনিস আছে, কিছু ব্লাডের মধ্যে কিছু টেস্ট আছে, টিউমার মার্কার আমরা বলে থাকি, তো সেই টিউমার মার্কারের মাধ্যমে আমরা ফলো আপ করে থাকি, কোলোনোস্কোপির মাধ্যমে আমরা ফলো আপ করে থাকি, আলট্রাসোনোগ্রাম এবং প্রয়োজন হলে সিটি স্ক্যানের মাধ্যমে আমরা ফলো আপ করে থাকি।
প্রোটোকলটা এরকম যে ইনিশিয়ালি 3 মাস, পরবর্তীতে 6 মাস, পরে ইয়ারলি একবার করে তাকে ফলো আপ করতে হয় যে এটা রিকারেন্স হচ্ছে কিনা। আমরা জানি যে ক্যান্সারের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে ওটা যেখান থেকে কাটা হয় সেই জায়গা থেকে আবার হয়ে যায়। সো এটা দেখার জন্য পেশেন্টকে সারা জীবনই ইয়েতে থাকতে হবে, ফলো আপের মধ্যে থাকতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আপনি বলছিলেন যে এই ক্যান্সারটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয়, যদি ডিলে হয়, ক্যান্সার ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুব বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে এটা ছড়িয়ে বিভিন্ন জায়গায় আসে। যখন দেখলেন যে ওই কোলন ক্যান্সারটা ছড়িয়ে লাংসে আসছে অথবা ব্রেনে চলে গেছে বা শরীরের বিভিন্ন অর্গানে, তখন তার অপশনগুলো কি থাকে? তখন আমরা যেটা বলি সব ক্যান্সারের ক্ষেত্রে তখন আমরা টার্মিনাল কেয়ার বলি। তখন টার্মিনাল কেয়ার এটা আসলে কিউরেবল নাই, এই রুগীকে আমরা আর ভালো করতে পারবো না, তবে যে কদিন বেঁচে থাকবে তার যে সমস্যা যেগুলো হবে, যেমন বোনসে যদি হয় তার পেইন হয় তো রেডিওথেরাপি দিতে হয়, ব্রেনে যদি হয় তার মেন্টাল ডিসওরিয়েন্টেশন হবে, কনসাসনেস কমে যেতে পারে, হেডেক হবে, সেই ক্ষেত্রে রেডিওথেরাপি ইজ দ্য চয়েস। এই যে ক্যান্সারটা ছড়িয়ে যাওয়ার আগেই যদি চিকিৎসা করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে কিভাবে আমাদের বুঝতে হবে যে তার ক্যান্সারটা হলো কিনা বা কোনো স্ক্রিনিং পরীক্ষা আছে কিনা যে আগে থেকে ধরা যায়? এটা আনফরচুনেটলি আমাদের দেশে এটা এখনো তেমন চালু হয় নাই। তো স্ক্রিনিংয়ের মধ্যে যেটা করা হয় ওবিটি বলি আমরা, অকাল্ট ব্লাড টেস্ট। কারো স্টুলের মধ্যে যদি ব্লাড যায় তাহলে এটা একটা খুব আর্লি সিমটম। ওবিটি যারা পজিটিভ হবে তাদেরকে আমরা স্ক্রিন করে আলাদা করে নিব, তখন তাদেরকে ফার্দার ইনভেস্টিগেশন করাবো। আরেকটা টেস্ট হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি একটা স্ক্রিনিং টেস্ট। তো একটা কমিউনিটিতে 40 বা 50 ঊর্ধ্ব মানুষদেরকে ডেকে যদি আমরা কোলোনোস্কোপি করি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় খুব আর্লি ডিটেক্টেড, তখনও পেশেন্টের কোনো সিমটম হয় নাই, কোনো সমস্যা হয় নাই, পেটে কোনো ব্যথাও নাই, অল্ট্রাসাউন্ড অফ বাউল হ্যাবিটও নাই, স্লাইডলি হয়তো পারেক্টাল ব্লিডিং হয় কখনো, সেটা সে নোটিস করে না, তবে সেটা ডায়াগনোসিস করা যাবে এই কোলোনোস্কোপি। সো বিভিন্ন উন্নত দেশে এই কোলোনোস্কোপির মাধ্যমে স্ক্রিনিং করে এই ক্যান্সার কেসগুলোকে, কোলোনিক ক্যান্সার কেসগুলোকে আর্লি ডিটেক্ট করে। এটার সাথে কোনো খাদ্যাভ্যাসের কোনো সম্পর্ক আছে কিনা এই ক্যান্সারের? খাদ্যাভ্যাসের সাথেও অনেকটাই রিলেটেড, স্পেশালি অতিরিক্ত মশলা জাতীয় খাবার এবং ফ্যাটি খাবার খেলে আমরা জানি যে কোলোনিকে আমাদের ট্রানজিট টাইম যেটা, যে মুভমেন্ট যেটা বাউল মুভমেন্ট সেটা কমে যায়, তো অনেকক্ষণ স্টুলটা হোল্ড করে থাকে। এই যে স্টুলটা যখন হোল্ড করে থাকে তখন আমাদের কোলনের ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, তখন সেটাকে প্রি ক্যান্সারের সাবস্টেন্সে পরিণত করে, যেটা একটা ইনিশিয়েটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে কোলন ক্যান্সারের ক্ষেত্রে। এই ধরনের ক্যান্সারগুলো আমরা যেটা দেখি যে জাতীয় ক্যান্সার হসপিটাল বা বিভিন্ন হসপিটাল বা আপনাদের এখানেও আমরা দেখি যে আসলে যখন এরকম একটা ক্যান্সার রোগী আসে একটা বোর্ড করা হয়, যে একজন সার্জন থাকবে, একজন আপনার রেডিওথেরাপিস্ট থাকবে, একজন অনকোলজিস্ট থাকবে, মেডিকেল অনকোলজিস্ট থাকবে, তারা একটা বোর্ডের মাধ্যমে এর গতিপথ পারে কীভাবে চিকিৎসা হবে, এটা প্রোটোকলটা নির্ধারণ করে। এটা আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলি। হ্যাঁ, অনেক ডিজিজের ক্ষেত্রে এখন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটাই অনেক এই কোলন ক্যান্সারের ক্ষেত্রে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমরা কোন কেসগুলোকে নিউ অ্যাডজুভেন্ট দেবো, কোনটাকে আমরা অ্যাডজুভেন্ট দেবো, কলোস্টমি যখন আমরা করবো, কলোস্টমি সাইট ডিটারমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আফটার ম্যানেজমেন্ট উইথ কলোস্টমি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার যদি কনকারেন্ট মেডিকেল কোনো প্রবলেম থাকে, তার ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, থাইরয়েড প্রবলেম থাকে, সেইগুলোকে কন্ট্রোল করা। সো আসলে সার্জন, অনকোলজিস্ট, ফিজিশিয়ান, স্টোমা থেরাপিস্ট, এই সবাই মিলে আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমরা বাজারে কিছু চমকপ্রদ বিজ্ঞাপন দেখি যেটাকে আমরা অপপ্রচার বলি, যে অর্শ গ্যাস মানে ফিস্টুলা গ্যারান্টি সহকারে চিকিৎসা করা। আমরা কিন্তু প্রায়ই এটা দেখি বিলবোর্ডে বা পেপারেও আমরা আসলে দেখি। অনেক রুগীরা যেটা কোলন ক্যান্সার ভুগছেন তারা হয়তো পাইলসের কথা ভেবে তারা ওই সব চিকিৎসা থেকে প্রতারণার শিকার হয়। তো এই বিষয়টা যদি আপনি বলতেন যে আসলে এটা তো একটা আমাদের দেশে আমি জাতীয় সমস্যা বলে মনে করি। এই যে চটকদার বিজ্ঞাপন দিয়ে রুগীদেরকে বিভ্রান্ত করা এবং চিকিৎসায় টেনে নিয়ে যাওয়া, এবং কোনো ধরনের মানে ফিজিক্যাল এক্সামিনেশন, কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়াই, রোগ নির্ণয় ছাড়াই চিকিৎসা করা, এটা আসলে এক ধরনের অন্যায় বলে আমি মনে করি। এতে হয় কি ডায়াগনোসিস ডিলে হয়। আমরা আগে যে বলছিলাম ক্যান্সার ইজ কিউরেবল হোয়েন ইট ইজ আর্লি ডায়াগনোসড। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের ডায়াগনোসিস ডিলে হচ্ছে, সো সেই ক্ষেত্রে পেশেন্টরা আসলে প্রতারিতই হচ্ছে, এবং অনেক পরে দেখা গেল যে পরে ডাক্তারের কাছে আসে বা সার্জনের কাছে আসে, তখন ইনভেস্টিগেশন করে দেখা যায় না আসলে তার সমস্যা হচ্ছে কোলন ক্যান্সার, এবং ততদিনে এটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে। আচ্ছা ডাক্তার দাউদ, আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের যারা ফিমেল পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক সময় তাদের একটা মানে দেখাতে চাচ্ছে না এই জায়গাটা ডাক্তারের, কিন্তু আবার তারা কিন্তু উপযুক্ত ডাক্তারও পাচ্ছে না দেখানোর জন্য, অনেক সময় তারা গাইনির কাছেও চলে যাচ্ছে। তো এই বিষয়টা আমাদের দেশে যে আসলে আমাদের যে আর্থসামাজিক বা অবস্থা বা ধর্মীয় অনুভূতি থেকে অনেকেই কিন্তু পুরুষ ডাক্তার দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তো আমাদের কী করণীয় আছে? এটা এখন ট্রেন্ড একটু চেঞ্জ হচ্ছে, যেমন আগে একদমই আমাদের ফিমেল সার্জন ছিল না, এখন কিন্তু লটস অফ ফিমেল সার্জনস আর কামিং আপ। ঢাকায় তো আছেই, ঢাকার বাইরে অনেক ফিমেল সার্জন আছে। তো খুব ধর্মীয় কনজারভেটিভ পেশেন্ট যারা, তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে
এলাকায় হোক বা আশেপাশে হোক বা বিভাগীয় লেভেলে কোনো মানে ফিমেল সার্জন আজকাল পাওয়া যাচ্ছে, তো সে একজন ফিমেল সার্জনের পরামর্শ নেওয়া উচিত। কোলন ক্যান্সারের যে দিকগুলো, এটা প্রিভেনশনের কোনো পথ আছে কিনা? প্রিভেনশন বলতে আমরা যেটা বললাম, একটা হচ্ছে ফুড হ্যাবিটের মধ্যে আমরা একটু করতে পারি। লাইফস্টাইল চেঞ্জ আমরা দেখেছি যে আজকাল যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, লাইফস্টাইলের সাথে অনেকটা রিলেটেড আছে, আর যাদের ফ্যামিলি আছে, তো সেই ক্ষেত্রে প্রিভেনশনের হচ্ছে এগেইন আমরা বলবো যে আর্লি ডায়াগনোসিস। আমরা যদি আর্লি ডায়াগনোস করতে পারি, সেই ক্ষেত্রেই আমরা তার জন্য তার জন্য বেটার ট্রিটমেন্ট অপশন, এবং তার ক্ষেত্রে সেটা প্রিভেন্টেবল বলে আমি মনে করি আর কি। মানে আর্লি ডায়াগনোসিস, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে কিন্তু পায়খানা রাস্তায় রক্ত গেলে কিন্তু আমরা পাইলস ভেবে থাকি। আমি পাইলস ভাবলাম, ভেবে আমি একজন ফিমেল অথবা মেল সার্জনকে দেখানোর পরে উনি সিদ্ধান্ত নেন পাইলস না ক্যান্সার অন্য কিছু, তাহলে আমরা কিন্তু সহজেই কিন্তু ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। এই যে কোলন ক্যান্সারের প্রগনোসিস কেমন? এই যে বললাম, ঘুরে ফিরে একই কথা, যে যদি আমরা আর্লি ডায়াগনোস করতে পারি প্রগনোসিস খুবই ভালো। আর যদি একদম অ্যাডভান্স স্টেজে আসে, যে ছড়িয়ে গেছে, পেটের মধ্যে পানি চলে আসে, আমরা অ্যাসাইটিস বলি, লিভারে ছড়িয়ে পড়েছে, পেশেন্ট অলরেডি জন্ডিস ডেভেলপ করে গেছে, এই ক্ষেত্রে প্রগনোসিস খুব একটা বেশি ভালো না। তখন একটি পরীক্ষার কথা আমরা জানি যে তারটা আসলে ছড়িয়েছে কিনা জানার জন্য পেট স্ক্যান নামক একটা পরীক্ষা করা হয়, যে বডির অন্য কোথাও ছড়াচ্ছে কিনা। এটা যদিও খুব এক্সপেন্সিভ, আমাদের এখানে হয়, বাংলাদেশে হচ্ছে এটা। তো এই পেট স্ক্যানের রোলটা কি কোলন ক্যান্সারের ক্ষেত্রে? এই যে আমরা বললাম যে আসলে এটা কতটুকু ছড়িয়ে গেছে সেটা আমরা এক্স্যাক্টলি ভালো মতো বুঝতে পারি বাই ডুইং এ পেট স্ক্যান। কিন্তু ওই যে সমস্যা, আমাদের দেশের কনটেক্সটে পেট স্ক্যান আসলে অনেকটা এক্সপেন্সিভ, সবার জন্য এটা অ্যাফোর্ডেবল হচ্ছে না। তো ভবিষ্যতে হয়তো এটা অ্যাফোর্ডেবল হবে। আসলে এটা যে সরকার পর্যায়ে আনা আছে, আমাদের বিএসএমইউতে আছে, তো এখানে কিন্তু কিছুটা রেট কমে করা যেতে পারে। সেটা একটা মানে ক্যান্সার জায়গাতে আছে নাকি ছড়িয়ে গেছে সেটা নির্ণয়ের জন্য পেট স্ক্যান একটা পদ্ধতি। আর এই কোলন ক্যান্সার যেটা আপনি বলছেন যে আমরা অপারেশনের মাধ্যমে এটা ফেলে দিচ্ছি, এই ফেলে দেওয়ার পরে আপনি আবার বলেছিলেন যে এটা রিকারেন্স হওয়ার একটা ঝুঁকি থাকে। আসলে এটা কতটুকু চান্স রিকারেন্স হওয়ার, বা এটা কোনো প্রিভেন্ট করার পদ্ধতি আছে কিনা? এটা আসলে ঠিক প্রিভেনশন বলা যায় না, অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমি অপারেশন করার পরে বা রেডিওথেরাপি বা কেমোতে চিকিৎসা করার পরও কন্টিনিউয়াস ফলো আপে আমাকে থাকতে হবে। ফলো আপ করলে আমরা আর্লি ডায়াগনোসিস আবার করতে পারবো। যে রিকারেন্স হলে, আর্লি রিকারেন্স হলে আমরা অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য পেশেন্ট, তখন আমরা আবার যদি প্রয়োজন হয় রিভিশন সার্জারি হয়, যদি প্রয়োজন হয় এক্সট্রা কেমোথেরাপি বা রেডিওথেরাপি, এটা প্রয়োগ করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা আছে যে রেডিওথেরাপি অনেকে দিতে চায় না, কেমোথেরাপি অনেকেরই একটা মিসকনসেপ্ট আছে যে মাথা চুল পড়ে যায়, তারপরে মানে যেখানে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে জায়গাটা কালো হয়ে যায়, অনেক সময় ঘাড় মতো তৈরি হয়। এই জিনিসগুলো কিন্তু একটা আমাদের দেশে একটা মিসকনসেপশন আছে। এই বিষয়ে যদি পরিষ্কার করতেন যে আসলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি বলি আমরা, কেমোথেরাপি অ্যান্টি ক্যান্সার ড্রাগ। হ্যাঁ, তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ সাধারণত ক্যান্সার সেলের উপর কাজ করে, আবার আমাদের নর্মাল সেলের উপরও কাজ করে। সেই জন্যই ওই যে অ্যালোপেশিয়া যেটা বলি আমরা, চুল পড়ে যায়, বোন ম্যারো ডিপ্রেশন হতে পারে, পেশেন্টের স্কিনের প্রবলেম হতে পারে। রেডিওথেরাপি একই জিনিস, রেডিওথেরাপি আসলে কাজ করে ক্যান্সার সেলের সাথে, কিন্তু যখন আমরা রেডিওথেরাপি দেই, ক্যান্সার সেল ছাড়াও স্বাভাবিক যে সেল আছে সেগুলোর উপর তার একটা প্রতিক্রিয়া আছে, তবে সেটা আবার অনেক ক্ষেত্রে টেম্পোরারি। হ্যাঁ, দেখা যায় যে কিছুদিন পরে সেটা আবার রিকভারি করে যায়। এখন চুল পড়ে গেলেও কিছুদিন পর আবার চুলটা ডেভেলপ করে। তো আমাদের দেশের মানুষের কিন্তু একটা ফোবিয়া আছে। হ্যাঁ, সার্জারি যেমন ফোবিয়া আছে, কেমোথেরাপি রেডিওথেরাপির একটা ফোবিয়া আছে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের দেশের জন্য। এগুলো আসলে গণ সচেতনতা বৃদ্ধি করলে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি হয়, তাহলে মানুষ বুঝতে পারবে যে না আসলে এই জিনিসগুলোর আসল ফেট কী, এবং এটা যদি আমরা না নিই তাহলে সেটার ফেট যে আরও খারাপ, সেটা কিন্তু পেশেন্ট এবং জনগণকে বুঝতে হবে। তার মানে এক কথা আমরা বলতে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে পেশেন্টকে তার কাউন্সেলিং, তার ট্রিটমেন্ট পদ্ধতি এবং ট্রিটমেন্ট করতে গেলে কি হতে পারে, এবং এটা আবার আবার পুনরায় তার চুল হবে, এই জিনিসগুলো তাকে বুঝিয়ে দিলে বা এটা না করলে তার কি কত ক্ষতি হবে, তাহলে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। প্রফেসর ডক্টর এ.কে.এম. দাউদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। তবে একটা জিনিস আমি পরিশেষে বলি, সচেতনতা বৃদ্ধি করতে হবে, অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে। আর আমরা অনেক সময় করি কি, এই সমস্যা নিয়ে আমরা দেশের বাইরে চিকিৎসা করার চেষ্টা করি। তো আমি বলি আমাদের দেশে চিকিৎসার সবগুলো অপশনই অ্যাভেলেবল আছে। আমাদের দেশে যথেষ্ট ভালো ভালো সার্জন আছে এই চিকিৎসাগুলো করার জন্য। তো ওই বিদেশে চিকিৎসা করতে যেয়ে সময় নষ্ট না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। প্রিয় দর্শক, কোলন ক্যান্সার হলে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশীয় চিকিৎসা কোলন ক্যান্সার সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য যদি আর্লি ডায়াগনোসিস করা যায়। কাজেই দেরি না করে যদি আপনার কোলন ক্যান্সারের কোনো সিমটম লক্ষণ থাকে, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।